হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে মেঘলা মেঘলা আকাশ। আজকে টেম্পারেচার এতটা বেশি না, কিন্তু ঠান্ডা বেশি লাগছে যেহেতু মেঘলা রোদ্দুর ওঠেনি। লোয়েস্ট দেখাচ্ছে 7, এখন রাইট নাও 14। আর আমাকে ওপর থেকে ছেলে ডাকছে। আমি ফার্স্টে বুঝিনি কোথা দিয়ে ডাকছে, তোমাদেরকেও দেখাই। এই দেখো, আমি বুঝতে পারিনি কোথা দিয়ে ডাকছে। এই কোণা থেকে, এই যে ছোট ছোট হাত দেখা যাচ্ছে, বাবা অফিস করছে তাই ওপরে গিয়ে বসে আছে। মুখও দেখা যাচ্ছে না, শুধু হাতটুকুনি দেখা যাচ্ছে। ওই দেখো সরে গেছে। আমি বলছি কোথা থেকে ডাকছে, আমি নিচে তাকিয়েছিলাম, দেখছি ওপর থেকে আমাকে ডাকছে। প্রীতি গেছে কাজে, নেক্সট উইকে ওর কলেজ খুলে যাচ্ছে। কলেজ খুলে গেলে তো সেরকম কাজ করতে পারে না, উইকেন্ডে ওই একদিন সামটাইমস যায়। পড়াশোনার চাপটা বেশি। আর ছেলে এই ওপর থেকে ডেকেই যাচ্ছে, দেখছে আমাকে বাইরে, ও বাইরে আসতে যায়। কিন্তু একটু রোদ্দুর উঠলে ভালো হতো, ঠান্ডা নয় তো। আমার মেয়ে হয়েছে ইন্ডিয়াতে আর ছেলে হয়েছে আমেরিকায়, তো দুটোরই একটুখানি আলাদা এক্সপিরিয়েন্স আমার ছিল। তো সেই পুরোটাই আমার প্রেগনেন্সি এক্সপিরিয়েন্স, ডেলিভারি এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে যতটা পারবো আজকের ব্লগে শেয়ার করবার চেষ্টা করব। কি বলছে? ডোন্ট গো বাইরে, ঠান্ডা। মানে ওকে না নিয়ে এসছি না, তাই জন্য আমাকে বকা দিচ্ছে, ডোন্ট গো বাইরে ঠান্ডা। এদিকে ওকে নিয়ে আসলো তখন তো খেলা করবি। হ্যাঁ, আমাকে বলছে কি বাইরে ঠান্ডা। দেখো বুড়ো একটা। কি কি আর আমাদের পাশের বাড়ির ডগিটা দেখো, ওদের ব্যাকইয়ার্ডে ছেড়ে রেখে দিয়েছে। ও আমাকে এখানে হাঁটা চলা করতে দেখে ও আমার সাথে, ওই দেখো, দৌড়াদৌড়ি করছে। কি বলছিলিস? হ্যাঁ, বাইরে ঠান্ডা। কেন? তা তুই যাবি বাইরে? তুই যাবি? ও, আমি জ্যাকেট পরে যাইনি তাই? তা তুই যাবি বাইরে? যেতে চাস? খেলতে চাস? ও, কিচেনে চলে আসলাম, রান্না বান্নাটা সারবো। আজকে অনেক সবজি আনা হয়েছিল, একটুখানি পটল রয়েছে, তাই পটল দিয়ে শিম বানাবো ভাবছি। আর সাথে তোমাদের সাথে আমার প্রেগনেন্সি যা ফেস করেছি আমি, যেই প্রবলেমগুলো, সেগুলোর কিছু কিছু অংশ শেয়ার করতে চলেছি। তো আমি আগে বলে দিই যে অনেকেই যারা নতুন আমাদের ভ্লগ দেখো, প্রীতিকে দেখে অনেকেরই প্রশ্ন থাকে যে ও আমাদের কে হয়। প্রীতি হচ্ছে আমার মেয়ে, আর প্রীতির সাথে আহানের বয়সের ডিফারেন্সটা অনেকটাই বেশি। আমি মা হওয়ার এক্সপিরিয়েন্স 21 বছর আগেই করেছিলাম, যখন প্রীতি হয়েছিল। আমার বয়সটা অনেকটাই অল্প ছিল, তো তখনকার টাইমে আমার যা যা মনে আছে তোমাদের সাথে আগে একটু শেয়ার করে দিই। আহানের সাথে আমার প্রেগনেন্সিতে আমি খুব সুন্দরভাবে টাইমটা কাটিয়েছি। কিছু শারীরিক প্রবলেম হয়েছে সেটা শেষের দিকে, বাট বিগিনিংয়ে মানে শরীরও খুব ভালো ছিল, কোনো মর্নিং সিকনেস ছিল না। মানে খুব সুন্দর প্রেগনেন্সি একটা টাইম পিরিয়ড আমি কাটিয়েছিলাম। যেটা প্রীতির সাথে যখন আমি প্রেগনেন্ট ছিলাম সেটা একদমই সেম স্টোরি ছিল না। মানে আমি শারীরিকভাবেও আর মানসিকভাবেও অনেক ফেস করেছি সেই টাইম পিরিয়ডটাতে। সেই সময় আমি শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে কিছু খেলেই আর কি বমি হয়ে যেত, মর্নিং সিকনেস এত পরিমাণে হতো। আর এটা কন্টিনিউ করেছিল আমার 4 to 5 months অফ প্রেগনেন্সি। তারপরে আস্তে আস্তে সব কিছুই খেতে পারতাম, কিন্তু মানে একটু মোস্ট অফ দ্য টাইম অসুস্থ থাকতাম, উইক থাকতাম। এবং আমার এটাও মনে আছে যে আমি অনেক ইমোশনালি আর কি গো থ্রু করছিলাম ডিউরিং প্রেগনেন্সি, এবং প্রীতির বর্ন হয়ে যাওয়ার পরেও আই হ্যাভ গন থ্রু আ লট। আই থিঙ্ক সিচুয়েশানও সেরকম ছিল না, সেইগুলোও এফেক্ট করেছে। আর সেই কারণেই একটা মানুষকে ভেবে চিনতেই অ্যাকচুয়ালি প্রেগনেন্ট হওয়াটা উচিত। এটা আমি আগেও একবার ভ্লগে বলেছিলাম যে একটা বাচ্চাকে যখন কেউ পৃথিবীতে আনবার ডিসিশনটা নিচ্ছে, সেটা অ্যাকচুয়ালি সম্পূর্ণটাই তার মা বাবা, যে মা বাবা হতে চলেছে না, তাদের অনেক কিছু দেখতে হয়। তাদের ফাইন্যান্সিয়ালি স্টেবল হওয়াটাও খুবই কিন্তু ইম্পর্টেন্ট।
মেন্টালি ফিজিক্যালি অনেক কিছু দেখে তারপরেই একটা ইস্যুকে আর কি এই পৃথিবীতে আনা উচিত, বিকজ তার কোনো ফল্ট থাকে না, সেই বেবিটা চুজ করেনি তোমাদের, তোমরা তাকে চুজ করছো। তো মনে করে নাও যে একটা বেবি বর্ন হলে ওই দিন যে তোমরা বাবা মা হচ্ছ, তোমরা যতদিন বেঁচে আছো তোমাদের এই বাবা মার কর্তব্যটা করে যেতে হবে রীতিমতো। এটা আমার ধারণা, ঠিক আছে? এটা আমি জানি না কতটা রাইট কতটা রং, তোমরাই বলবে, কিন্তু এটা আমার মনে হয়। দুটো প্রেগনেন্সি আমার টোটালি দু রকমের এক্সপিরিয়েন্স ছিল। 21 বছর আগের মেডিকেল সিস্টেম অন্যরকম ছিল। তো আর যেরকম বললাম আমি তখন অনেকটা ইয়াং ছিলাম, তো মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি অনেকটাই গো থ্রু করেছিলাম। বাট যখন প্রীতিকে দেখলাম, প্রীতি হয়েছে, ওকে কোলে নিয়েছি, তখন মানে যেরকম হয় না, প্রত্যেকটা মাই দেখবে সব পেন সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে বাচ্চাকে কোলে বুকে আগলে নেয়। আর প্রীতি তো আমার জন্য গিফটই ছিল, কারণ ওর জন্যই আমি জীবনের অনেকটা পথ এগিয়ে আসতে পেরেছি। ওর হাত ধরে, ও আমার হাত ধরে আমরা এগিয়ে এসেছি। আর ছেলে যখন হয়েছে, ছেলে হচ্ছে আমাদের পুরো ফ্যামিলির জন্য গিফট ছিল, বিকজ আমাদের বোরিং লাইফে ওই আমাদের লাইফটাকে চনমনে করতে চলে এসেছে। সেটা হয়তো তোমরা রেগুলার আমাদের ডেইলি ভ্লগেই সেটা দেখতে পারো। যেরকমটা তোমাদের বললাম, দুটো প্রেগনেন্সি আমার একদম টোটালি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল, ডিফারেন্ট লেভেলের ছিল। আর দুটো প্রেগনেন্সি থেকেই আমি যা শিখেছি, যা গো থ্রু করেছি, যা ফেস করেছি শারীরিক মেন্টালি সবটার থেকে আমি যেটা অভিজ্ঞতা অর্জন করেছি, তোমাদের সাথে একটাই অ্যাডভাইস শেয়ার করব। সেটা হচ্ছে যে যাই তোমরা গো থ্রু করছো না কেন, এনি স্মল হোক আর বিগ থিং হোক, কখনোই ইগনোর করে দেবে না। সব থেকে তোমার কাছের মানুষটাকে সেটা শেয়ার করবে, ডক্টরকে সেটা শেয়ার করা উচিত। এবং কোনো জিনিস ছোট হোক বড় হোক, যেরকম বললাম, ইগনোর করা উচিত না, বিকজ তখন এটাই ভাবতে হবে যে ইটস নট অনলি অ্যাবাউট মি, আমার ভেতরে যে প্রাণটা আছে তার জন্য আমাকে এই ছোট ছোট জিনিসগুলো, এই কেয়ারগুলো রাখতে হবে। প্রেগনেন্সিতে ডক্টর যেরকমভাবে ডায়েট বলে দেবে, যেরকম খাওয়া দাওয়া লাইফস্টাইল এক্সারসাইজ সবটাই ফলো করা উচিত। আর আমি যেটা করেছি আমার দুটো প্রেগনেন্সিতেই, আমি প্রচুর বই পড়তাম, ভালো ভালো যেটা তোমার পছন্দের বই সেরকম কিছু বই পড়তে পারো, যত নলেজ আছে গেইন করবার জন্য। এবং সবসময় হাম্বেল থাকো, পজিটিভ থাকবার চেষ্টা করো। জানি খুব হার্ড আজকালকার দিনে পজিটিভ থাকা, বিকজ তুমি যদি নিজেও থাকতে চাও, আশেপাশে অনেক মানুষজনই পেয়ে যাবে যারা নেগেটিভিটি ছড়াতে থাকে, বাট সেইটাকেও ইগনোর করে কিভাবে পজিটিভ থাকা যায় সেই পথটাই আমাদের বেছে নেওয়া উচিত, এমনি নর্মাল মানুষদেরও। আর যে মা হতে চলছে তার তো মেনলি, বিকজ সে যেই প্রাণটাকে আর কি পৃথিবীতে নিয়ে আসছে, সে যা যা শুনবে শিখবে জানবে ডিউরিং প্রেগনেন্সি, সেইভাবেই বেবিটা কিন্তু বর্ন হয়। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে তোমাকে ভালো থাকতে হবে তোমার বেবির জন্য। আমার ফার্স্ট প্রেগনেন্সিতে বিগিনিংয়ের দিকে আমার মর্নিং সিকনেস হতো, যেরকমটা তোমাদের সাথে শেয়ার করলাম। আদার দেন সেরকম কোনো শারীরিক প্রবলেম হয়নি। কিন্তু আমার সেকেন্ড প্রেগনেন্সিতে বিগিনিংয়ে আমি খুব ভালো ছিলাম, তো প্রেগনেন্সির এন্ডের দিকে আমার জেস্টেশনাল ডায়াবেটিস আর কোলেস্টেসিস ধরা পড়েছিল, যেটা প্রেগনেন্সিতে মায়ের জন্য এবং বেবির জন্য খুবই রিস্কি। এবং সেই টাইমটা আমাদের পরিবারের জন্য খুবই হার্ড টাইম ছিল। আমি শুধু চারিদিকে ঘরটা দেখাই তোমাদেরকে যে কি পরিস্থিতি করেছে ছেলেটা। তাকিয়ে আছে দেখো। বিল্ডিং অ্যান্ড প্লেইং? হ্যাঁ, তো এগুলো গোছাবে কে? গোছাবে কে এগুলো? হ্যাঁ, কখন বলেছি তোকে গোছাতে? জেস্টেশনাল ডায়াবেটিসটা কিন্তু অনেকটাই কমন এখন প্রেগনেন্সিতে। ইউজুয়ালি দেখবে, বিশেষ করে দেশে থাকলে, পরিবারের কাছাকাছি থাকলে সবাই আর কি চেষ্টা করে প্রেগনেন্সিতে খাওয়াও খাওয়াও খাওয়াও। ডক্টর আমাকে প্রথম দিকেই বলে দিয়েছিল যে এইটুকুনি খেতে হবে একটা প্রেগনেন্ট মাকে, এইটুকুনি যদি তুমি খাও, মানে এক মুঠোর মধ্যে এই পরিমাণের তুমি যদি, হয় না, প্রোটিন শাক সবজি সব কিছু মিলিয়ে এইটুকুনি যদি তুমি খাও, সেটাই এনাফ হয়ে যায় তোমার বেবির জন্য।
কিন্তু ইউজুয়ালি মানুষ সেটা দেখে না, তখন ক্রেভিং আসে, অনেক কিছু উল্টোপাল্টাও খাওয়া হয়ে যায়। ডায়াবেটিসটা, জেস্টেশনাল ডায়াবেটিসটা কমন, অনেকেই জানে, অনেকেরই হয়, আর এটা বডি করবারও কিছু না, খাওয়া দাওয়া লাইফস্টাইলই চেঞ্জ করতে হয়। আমার জেস্টেশনাল ডায়াবেটিসটা ধরা পড়বার ঠিক 1-2 সপ্তাহ পরেই কোলেস্টেসিসটা ধরা পড়েছিল। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, কারণ আজকের দিনে দাঁড়িয়েও অনেকে কোলেস্টেসিস কি সেটা কিন্তু জানে না। আমরাও অ্যাট দ্যাট টাইম কিন্তু এতটা আমাদের নলেজ ছিল না। আমরা যখন ধরা পড়লো তখন তাড়াতাড়ি করে সার্চ করা আর কি, খাওয়া দাওয়া তো ওভারনাইট আমাদের চেঞ্জ হয়েই গেছিলো। বাট সিমটমগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। কোলেস্টেসিস, যেটা লিভারের মধ্যে যে বায়াল অ্যাসিডটা রয়েছে সেটার অনেকটাই ইনক্রিজ করে গেছিলো। তো সেটা মানে মার জন্য যতটা না ক্ষতি, বেশি ক্ষতি হয় বাচ্চার জন্য প্রেগনেন্সিতে। তো ওই জন্য ইমিডিয়েটলি ডক্টর মানে তোমাকে ওষুধ দেওয়া বা যা যা আর কি প্রসেস থাকে সেগুলো করবে। প্লাস আমাকে যখন ধরা পড়লো তখন এভরি উইক, মানে আমাকে আগে যেমন তখন মাসে একবার করে যেতে হচ্ছিল ডক্টর চেক আপে, কিন্তু ডায়াবেটিসটা ধরা পড়ার পর আর কোলেস্টেসিসটা ধরা পড়ার পর এভরি উইক আমাকে চেক করতে যেতে হতো যে বেবি কিরকম আছে, মুভমেন্ট কিরকম আছে, সবকিছু। আর কোলেস্টেসিসটা কিন্তু ডায়াবেটিসের মতনই নর্মালি মানুষের মধ্যে এটা হতে পারে, কিন্তু প্রেগনেন্সিতে বেশি হয়ে থাকে। আর প্রেগনেন্সিতে যদি ধরা পড়ে কোলেস্টেসিস তাহলে কিন্তু বেবি ডেলিভারি আগেই হয়, ওই জন্য আহানের ডেলিভারিও আগে হয়েছে। এখন বসেছি এনাকে খাওয়াতে। চলো কি হলো? ও তুমি উইন করে ফেলেছো। যখন আমার জেস্টেশনাল ডায়াবেটিসটা ধরা পড়লো আমি অলরেডি কশাস হয়ে গেছিলাম, আর ঠিক তার পরেরই উইক থেকে আমি দেখলাম যে আমার লোয়ার লেগ আর হাতের তালু বিশেষ করে খুব চুলকাচ্ছিল। আর এটা হতো রাত্রির বেলায় বিশেষ করে। দেখলাম যে আমার খুব বাড়াবাড়ি হচ্ছিল, 2 দিন ধরে দেখেছি খুব বাড়াবাড়ি হচ্ছে, আমি ঘুমাতেও পারছিলাম না, এত ইচিং হচ্ছিল। নেক্সট মর্নিংয়ে আমার ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল, তখন আমি ডক্টরকে খুলে বললাম, বলবার সাথে সাথে সেকেন্ডও আর কি উনি ওয়েট করেনি। আমাদের ডক্টরটাও খুব ভালো ছিল, ডক্টর আর্নল্ড। সঙ্গে সঙ্গে ব্লাড টেস্ট করতে দিল এবং তার রিপোর্টে তাই আসলো। তো আমাকে তো রাইট ওয়ে মেডিসিন চালু করে দিল। কি মাথা ঘুরে খিদেতে শরীর টরীর নাকি ওর খারাপ লাগছে। শিম বানালাম অনেকদিন পর, চিংড়ি পটল খাবো, খুবই এক্সাইটেড, খুবই আমি খেতে ইচ্ছুক। একবার ট্রাইও করে নিলাম, ভালোই হয়েছে, খুব সুন্দর, একদম কাঁচা লঙ্কা দিয়ে বানানো। আমার তো মানে ইচ্ছা করছে একটু সাদা ভাত দিয়ে বেশ ভালো করে খাই, যেটা হবে না আনফরচুনেটলি, ব্রাউন রাইস দিয়ে খেতে হবে স্যালাড সাথে। আমি বলেছি ওকে আজকে আমি চুলটা কেটে দেবো, চুলটা কাটবই আমি। ওর দিদি বাবা সবাই চায় যে ওর বড় বড় চুল, ঠিক আছে, কিন্তু এই চুল তো বড় হতে হতে চোখ ঢেকে যাচ্ছে, আর কেউ চিনতে পারবে না কোথায় আহান, কেউ চিনতে পারবে না। আহান সবাই চিনে। চল আজকে চুলটা কেটেই দিত। কি খুব বাজে? কি ডেঞ্জারাস? না না ডেঞ্জারাস কিচ্ছু হবে না, চুলটা কেটে দি। কি কোথা দিয়ে ব্লাড বেরোবে? চুল কাটতে ব্লাড? ড্যাডি সেড নো। আর তুই ঘর কখন গুছাবি তুই? হ্যাঁ, হাফ ওর বাবা সেই দিকটা গুছিয়েছে আর এদিকে এখনো পড়ে রয়েছে। রান্না করে আমি খাচ্ছি ঘি দিয়ে একটু সাদা ভাত, রয়েছে সাদা ভাত তাই। আর নব একটু স্যালাড ট্যালাড কেটে নিল, ওর ব্রাউন রাইস দিয়ে এগ দিয়ে এটা যেরকম বানিয়ে নেয়। আর শিমটা তো দেখালাম পটল দিয়ে, আর ডালও আছে ওটাও গরম করে নিল নব। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। আমার মনে হচ্ছে একটা ঘি দিয়েই খাই, তাই একটুখানি বানালাম, তাই নিলাম, ট্রাই করে দেখি কেমন খাচ্ছেন আপনি বলে দিন। ভালো, এই শ্রিম্পের এই ঝোলটা কাঁচা লঙ্কা দিয়ে জিরে দিয়ে সুন্দর হয়েছে। পাতলা প্লেন না, খুব ভালো, আমার এটাই ভালো লাগে। আহানের, আমাদের লিটল বেবি আহানের হেয়ার কাটের পরের লুক বাবাও এখনই দেখবে, ফাইনাল লুক। হ্যাঁ বিউটিফুল লুক। কিরকম লাগছে বুড়ো, তোমার কিরকম লাগছে? I love it, 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 I love it. ভালো করে একটু দেখি, ভালো করে একটু দেখি, দেখি পিছনটা দেখাও, পিছনটা দেখিয়ে দাও, মার কেরামতি দেখিয়ে দাও। হ্যাঁ, হেয়ার কাট ডান বাই মাদার, মামির কেরামতি। হ্যাঁ, কিরকম লাগছে বুড়ো, তোমার কিরকম ফিল হচ্ছে হেয়ার কাটের পরে? Beautiful.
প্রীতি চলে আসলো কাজের থেকে, কাজে গেলেই আর মানে বাড়িতে খাওয়া দাওয়া, এত সুন্দর রান্না করেছি, আমি ফটোও পাঠিয়েছি, বলছে রাত্রে হয়তো খাবে। হ্যাঁ, আর কলেজ কবে খুলছে? Next week খুলবে Monday, actually Martin Luther King Jr. Day, so on those days school is always closed, so তার next দিন হচ্ছে Tuesday, সেই দিন আমি যাবো আমার একটা ক্লাসের জন্য। ওকে, এক্সাইটেড স্কুল খোলার জন্য? কি সকাল থেকে মেঘলা ছিল, বেলার দিকে কিন্তু ভালোই রোদ্দুর উঠে গেছিল। নব আবার খেয়ে দিয়ে একটুখানি বেরোয় প্রতিদিনই হাঁটতে, তো অফিসের কাজ ফিনিশ করে ও গেল হাঁটতে। আর আমাদের বাড়ির ছোটটা তো দিদি আসলেই হলো, ওপরে ছোটে, ওই ওপরে দিদির পিছন পিছনেই ঘুরতে থাকে, আর নয়তো তো সারাদিন ঘরে শুধু আওলায়। তো এখন ওই চিৎকার করছে ওপরে, আমি শুনতে পাচ্ছি। আর আজকের ব্লগে হোপ তোমাদের সাথে কিছু কিছু আমার প্রেগনেন্সি ইস্যুগুলো শেয়ার করতে পেরেছি। প্রত্যেকটা মেয়েদেরই দেখবে একটা প্রেগনেন্সি স্টোরি থাকে, প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে গো থ্রু করে, আলাদা আলাদা সিচুয়েশন ফেস করে। তো সবারই ভালো লাগে আর একটা মায়েরও গল্প শুনতে, তাহলে নিজের দেখবে যে যে প্রবলেমগুলো ফেস করছে সেগুলো ইজি হয়ে যায় অনেকটা। আর একটা 20-25 মিনিটের ব্লগে দেখবে পুরো 9 মাসের প্রেগনেন্সিটা তো তুলে ধরা যায় না, অনেক স্টোরি থাকে। আর নট অনলি প্রেগনেন্সিতে স্টোরি থাকে, মেন ইস্যু যেটা একটা মেয়েরা গো থ্রু করে সেটা হচ্ছে পোস্টপার্টাম ডিপ্রেশনে অনেকেই ভোগে ওই পিরিয়ডটার। সেটার না 3টে ভাগ থাকে, এটার আমার নলেজে যতদূর আমি জানি যে বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পরেই 1-2 ঘন্টা পর থেকে যে একটা সিচুয়েশন শুরু হয়, সেটা 1 দিন মতন কি 2 দিন মতন থাকে। আবার সেকেন্ড ডে থেকে সেটা 6 উইকস পর্যন্ত থাকে একটা স্টেজ, এবং প্রত্যেকটা স্টেজে কিন্তু প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট ওয়ে রিয়্যাক্ট করে বা সিচুয়েশন হ্যান্ডেল করে, বা শারীরিক মানসিকভাবে কিন্তু অনেকে ভেঙেও পড়ে। তো সেই দুটো স্টেজ। আর থার্ড স্টেজ যেটা হয় সেটা হচ্ছে কিন্তু 6 উইকস থেকে 6 মান্থস পর্যন্ত সেটা কিন্তু কন্টিনিউ করে। তো একটা মেয়ে অনেক কিছু গো থ্রু করে মানসিকভাবে এবং শারীরিকভাবে। অফকোর্স শারীরিকটা তো দেখা যায়, বেবি ডেলিভারি হওয়ার পরে কতটা সে উইক হয়ে যাচ্ছে, রিকভার হচ্ছে তার বডি কিভাবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে সেটা মানসিকভাবে কতটাও সেই মেয়েটাকে এফেক্ট করে, বিকজ তার হোল ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে যায় কিন্তু, তাই না? ইটস নট ইজি। আর অ্যাট দ্য সেম টাইম নিজের শারীরিক মানসিক চিন্তাগুলোকে, প্রবলেমগুলোকে সাইডে রেখে সেই নিউবর্ন বেবিটাকে টাইম দেওয়া এবং হ্যাপিলি সবকিছু অ্যাকসেপ্ট করা, সেই জিনিসগুলো রাতের ঘুম চলে যায়, খাওয়া দাওয়া, মানে বলছি যখন আমার নিজেরই 3-4 বছর আগের ছেলের কথা মনে পড়ে যায় যে কি আর কি ফেস করেছি বা কি গো থ্রু করেছি। আমাদের ছেলেকে নিয়ে তো খুব প্রবলেম ছিল, হচ্ছে ওর ঘুমাতো না, এখনো ঘুম নিয়ে প্রবলেম, কিন্তু ঘুমাতো না, সারা রাত ঘুমাতো না, সারাদিন কাজের মধ্যে কে ঘুমাবে? নবরও অফিস, নব একটু ছুটিও নিতে পারেনি, তার মধ্যে ও করে গেছে, মানে ওরও শারীরিক মেন্টালি ও গো থ্রু করেছে আমার সাথে সাথে। হয়তো আমাদের দুজনের কি বলবো সেই লেভেলটা হয়তো ডিফারেন্ট ছিল, কিন্তু দুজনেই গো থ্রু করেছি আমরা। আর এইটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাকে স্ট্রঙ্গার বানিয়েছে বা আমাকে আমার সিচুয়েশন গুলো থেকে বের করে আনতে পেরেছে, এটা ভেবেই যে আমার পার্টনারও আমার সাথে গো থ্রু করছে এবং আমার সাথে রয়েছে। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যখন একটা মেয়ে বেবি ডেলিভারি করছে বা প্রেগনেন্সিতে, তার সারা ওয়ার্ল্ডও যদি তাকে অনেক কিছুই হেল্প করে দেয় বা সিম্পেথি দেখায় বা পাশে থাকে, সবকিছু তাকে হেল্প করছে, সেটা কিন্তু অনেক সময় ম্যাটার করে না যদি অনলি হাজবেন্ডও একটুও কিছু করে দেয়। তো হাজবেন্ডের একটা খুবই বড় ইম্পর্টেন্ট রোল থাকে, যেটা তাদেরকেই ওই জায়গাটাতে সেই রোলটাকে আর কি পালন করতে হয় একটা মেয়েদের পাশে দাঁড়ানোর জন্য। হোপ তোমরা আজকের ব্লগটা এনজয় করলে। আবার নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। বাই বাই।